প্রায় নাফিমের হাতে দেখা যায়। সেদিন রাতেও ড্রয়িং রুমে বসে কৌরির ফোনটা নিয়ে গেম খেলছিল নাফিম। আশেপাশে কেউ ছিল না, শুধু ডাইনিং টেবিলে প্রতিদিনের ন্যায় খাবার সাজাচ্ছিলেন তিন নারী, যাদের খেয়াল ড্রয়িং রুমে ছিল না। নিভান গিয়ে বসেছিলেন নাফিমের পাশে। বরাবরের মতো নিভানকে দেখে দ্বিধান্বিত হয়ে ভয়ে গেম খেলা ছেড়ে ফোনটা তার দিকে এগিয়ে দিয়েছিল নাফিম। প্রথমে ভেবেছিল ফোনটা নেবে না, নাফিমকে খেলতে বলবে, কিন্তু তারপর কিছু একটা ভেবে ফোনটা নিয়েছিল নিভান। নাফিম চলে যেতেই ফোনটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে রেকর্ড অ্যাপসের মধ্যে হাত লেগে ঢুকে গিয়েছিল। বেশ অনেকগুলো রেকর্ড, বেশিরভাগ বিথি বলে নামে সেভ করা সে মেয়েটার সাথে কথোপকথনের রেকর্ড। রেকর্ডিং অ্যাপস থেকে চলে আসতে গিয়ে আবারও হাত লেগে রেকর্ড ওপেন হয়ে যায়। ওটাই হয়তো সেদিনের শেষ কথা ছিল। তারপর আর কারোর সাথে কথা হয়নি, যার কারণে রেকর্ডের তালিকায় প্রথম ওই রেকর্ডটা থাকায় অনিচ্ছাকৃত সত্ত্বেও জানতে পেরেছিল বিথির আর কৌরির মধ্যে হওয়া কথাগুলো, বিথির উপদেশমূলক বাণীগুলো। সেখানে আরও রেকর্ড ছিল। কৌতূহল জাগলো শুনে নিবান। ওটুকু শুনে নিবানের মনে হয়েছিল মেয়েটার স্বাধীনতা হরণ করেছে, মেয়েটার প্রতি এক্সট্রা লেভেলের পজেসিভ হয়ে পড়েছে সে। তাই বলে এইভাবে অন্যের গোপনীয়তা হরণ করার বিষয়টা অতিরিক্ত। সেরকম একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নাহিদের ভালো হয়ে যাওয়ার বিষয়টা সম্পর্কেও জানতে পেরেছিল সে। তবে সেদিন নিজ থেকে শোনেনি। নাফিম ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল আর কিছু একটা শুনছিল। সে পাশে এসে বসতে কথাগুলো শুনেছিল। বাচ্চা মন হয়তো কৌতূহলবশত শুনছিল কি রেকর্ড আছে বা গান টান কিছু আছে কিনা। আর তাকে পাশে বসতে দেখে বরাবরের মতো ফোনটা রেখে দৌড় দিয়েছিল। তবে নাফিম ফোন রেখে গেল, রেকর্ড বন্ধ করেনি নিবান। সেদিন ইচ্ছাকৃতভাবে রেকর্ডটা মনোযোগ দিয়ে শুনছিল, একবার নয় দুইবার খুব মনোযোগ দিয়ে শুনেছিল। আর সেদিন মনে গেঁথে গিয়েছিল অজানা সংখ্যা। তবে সেদিন রেকর্ড শোনার পর রেকর্ডগুলো ডিলিট দিয়েছিল নিবান, সাথে রেকর্ড অপশনও অফ করে দিয়েছিল। প্রায়ই নাফিমের হাতে ফোন থাকে, মেয়েটার তার সাথেও মাঝে মাঝে কথা হয়, বিষয়টা ভালো দেখায় না। সেদিন থেকেই মনটা কৌরিকে নিয়ে অদ্ভুত এক আশঙ্কায় কুঁকড়ে আছে। কোনোভাবে কৌরিকে যদি হারিয়ে ফেলে, এমন সংখ্যা মনের কোণে কোথাও একটা এটে খুঁতখুত কাজ করছিল। আর সেই শঙ্কা থেকে আজ হাফিজ ভাইকে না যেতে দিয়ে কৌরির সাথে এক্সট্রা সতর্কতা স্বরূপ ইভানকে পাঠালো। তাতে হলোটা কি? ইভানকে বারবার বলে সতর্ক করে দেওয়া সত্ত্বেও ইভান তো সে ব্লান্ডারটাই করলো। যে দৃশ্যাবলী মনে মনে দৃশ্যমান করতেও মনকে কখনো প্রশ্রয় দেয়নি, দিতে চায়নি নিবান। সেই দৃশ্যই কি পরিতৃপ্ত করে দিল না তাকে? মনকে কিভাবে ওই দৃশ্যাবলী দেখার পর ক্রোধে জ্বলে ওঠা আগুনের অনল থেকে রক্ষা করবে, কি করে নিজেকে ঠান্ডা করবে সে? উফ কৌরি। দাদা ভাই প্লিজ, ওরা শুধু কথা বলছে, ওরা ভাই বোন ভালো মন্দ কথা বলতে পারে, প্লিজ উল্টাপাল্টা ভেবে কিছু করো না, প্লিজ দাদা ভাই, আমার রিকোয়েস্ট, প্লিজ প্লিজ, তুমি অসুস্থ, প্লিজ দাদা ভাই। মৃদু হাসলো নিবান, কি ঠান্ডা ভয়ঙ্কর তাচ্ছিল্যময় হাসি। ইভানের বুক কেঁপে উঠল। সে নিশ্চিত সেদিনের মতো আজও দাদাভাই একটা অঘটন ঘটাবে। তন্মন্ত্রে নিবান শীতল মার্জিত গলায় বলল, তো সুন্দর দৃশ্য পালি দেখার জন্য ওর সাথে আমি তোকে পাঠিয়েছিলাম ইভান। ওরা দুজনে নির্জন পুকুর পাড়ে বসে গল্প করবে আর আমি দুনয়ন পরিতৃপ্ত করে দেখব। মার্জিত কথাগুলো মোটে নিবানের ঠান্ডা গলা ঠিক লাগলো না। ইভানের কি করবে কি বলবে ভেবে উঠতে পারলো না। কেমন পাগল পাগল লাগলো। সত্যি তো দাদাভাই তাকে বিশ্বাস করে পাঠিয়েছিল। সে ভরসা বিশ্বাসের মর্যাদাকে রাখতে পেরেছে? সে পারেনি তো। মুহূর্তে মুখটা ছুটু হয়ে গেল তার। দুর্বল নমনীয় গলায় অপরাধীর ন্যায় মুখ করে বলল, সরি দাদা ভাই। বাড়িতে আসছিস কখন? নিবানের ঠান্ডা বলার বার্তা প্রশ্ন নয়, উত্তর বলে দিচ্ছে। আর এক মুহূর্ত নয়, এক্ষুনি চলে আসবি। অথচ এখন কোনো মতো যাওয়া সম্ভব নয়। কৌরির দাদিয়াপা রান্নাবান্নার বিশাল আয়োজনে নেমেছে। প্রিয় নাতনিটাকে অনেকদিন পর কাছে পেয়েছে বলে কথা। সে মানুষটাকে এখন কি বলে উপেক্ষা করে বাড়িতে যাবার কথা বলবে সে? ভিতরে ভিতরে ভীষণ অসহায় বোধ করলো ইভান। কণ্ঠে ফুটে উঠলো সেই অসহায়ত্ব। প্লিজ দাদা ভাই, একটু বোঝার চেষ্টা করো, এখন আসা সম্ভব নয়। কি করে আসবো? এই যে আজ আমি অফিসে এসেছি, মৃদুল ড্রাইভ করে নিয়ে এসেছে। এখন বল, তবে তুই কি চাইছিস? এই অবস্থায় আমি ড্রাইভ করি, আবারও উল্টোপাল্টা কিছু ঘটিয়ে হসপিটালে পড়ে থাকি? এবার মনে কর আর বেঁচে ফিরলাম না আমি। দুর্বল জায়গায় আঘাত। মুখটা আরো অসহায় দেখালো ইভানের। কণ্ঠস্বর আগের ন্যায় দুর্বল নমনীয় রেখে বলল,
কেন পাগলামি করছো? তুমি এমনটা ছিলে না দাদা ভাই, এমনটা তোমার কাছে কাম্য নয়। এবার আর নিজের ভিতরের কুটরাকে চাপিয়ে রাখতে পারল না নিভান। এত সময় বহু চেষ্টা করেছে, তবে আর অনড় থাকতে পারল না। টেবিলের উপরের ফুলদানিটা মুহূর্তেই হাতে নিয়ে ছুঁড়ে ফেললো। টেবিলের সরাসরি কাচের দরজায় গিয়ে সেটা গড়াঘাত করলো। মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো চারদিকে। সে চূর্ণ বিচূর্ণ কাচের টুকরো শব্দ অফিস কক্ষ যেন মৃদু ভূমিকম্প বয়ে গেল। শব্দ ছড়িয়ে পড়লো অফিস কক্ষের বাইরে, স্টাফ কক্ষেও। সবার নজর প্রশ্নাতীত হলো, তবুও সাহস জুগিয়ে কেউ প্রশ্ন করতে এলো না। শুধু ক্ষণে ক্ষণে সেদিকে নজর দিল। তত সময় নিবানের ক্রোধিত কণ্ঠস্বর বর্জ্য গলা নিল, এই তোরা কি বাধ্য করছিস না আমাকে এমনটা করতে? ইভান, ওই ছেলেটার জন্য মেয়েটার সব কিছু থাকা সত্ত্বেও বাবার মৃত্যুর দিনে বাড়ি ছাড়তে হয়েছে তাকে। অন্যের আশ্রিতা হয়ে থাকতে হচ্ছে। বিষয়টা নিশ্চয়ই তোর অজানা নয়। আর নেহাতি ছোটোখাটো কোনো কারণে বাড়ি ছাড়া হতে হয়েছে তাকে বলে তোর মনে হয়? বিষয়টা কোন পর্যায়ে গেলে তাকে বাড়ি ছাড়তে হয়েছে সেটাও নিশ্চয়ই তোর আন্দাজ আছে। করতে পারছিস আন্দাজ? তবুও কেন সব বুঝে ওকে ওখানে নিয়ে গেলি? ও তো আবদার জুড়বে, ওর সব কিছু ওখানে। তুই কেন বুঝলি না? ওই ছেলেটাকে বিশ্বাস করে তার কথায় তুই ওকেও বাড়িতে নিয়ে গেলি কেন? আর ওর বিবেকবোধ দেখ, দিব্যি কি সুন্দর প্রকৃতি বিলাস করছেন ম্যাডাম, তাও আবার সেই ছেলেটার সাথে যে মাত্রই ওর জীবনের দুঃস্বপ্ন। আশ্চর্য হচ্ছি আমি, শুধু ওর আমাতেই সমস্যা। ওকে কাছে পেলে। কথা শেষ করলো না নিবান, দাঁতের দাঁত চেপে বাকি কথাগুলো গিলে ফেলল। ছোট ভাইয়ের সামনে তার প্রকাশ করতে চাইল না। ফের কিছুটা সময় নিয়ে শান্ত গলায় বলল, ফোনটা ওর কাছে দে। বকাগুলো নীরবে হজম করলো। কৌরিকে চাইতেই চোখ বড় বড় হয়ে গেল ইভানের। কৌরিকেও বকবে নাকি? বকারই তো কথা। যে কাণ্ড ঘটিয়েছে মেয়েটা, কি দরকার ছিল এত সুন্দর ঘটা করে বসে ওই খাটাসটার সাথে কথা বলা? আচ্ছা, কৌরি যে মেয়ে, এমন ঘটা করে কথা বলার তো নয়। পরীক্ষার কেন্দ্র ছেলেটাকে দেখেও তো কথা বলেনি সে। এমনকি বাড়িতে আসার পথে ভুলেও ছেলেটার দিকে নজর দেয়নি তো। কথা তো দূর, তবে এখন এত ঘটা করে কথা বলছে কেন? যাই হোক, দাদা ভাইয়ের এখন কৌরির সাথে কথা বলতে দেওয়া যাবে না, না হলে আরেক কেলেঙ্কারি বেঁধে যাবে। আর সেই কেলেঙ্কারির কারণ ধরে যদি কৌরিকে আর ও বাড়িতে না পাঠাতে রাজি হয়, তবে এদিকে দাদাভাইকে ঠান্ডা করবে কি করে? অসহায় নজরে আকাশের পানে তাকালো ইভান। ফের অসহায় কণ্ঠে মিনমিন করে বলল, ইয়া আল্লাহ, মামু রক্ষা করে। কি হলো? ফোন ওর কাছে দে। ইভান পড়ল বিপাকে, তবু আরেকবার রোধ করার চেষ্টা করে বলল, পরে কথা বললে হবে না, পরে কথা বলে নিও। ইভান, কলেজা মোচড় দেওয়ার মতো শীতল ডাকটা শুনে তড়িঘড়ি করে ইভান ফের বলল, প্লিজ দাদা ভাই, মেয়েটাকে বকো না। আমার দোষ, আমার যা বলার বলো। ও বাড়িতে এসে ভীষণ খুশি। আমি এতটা উচ্চ লোকে ও বাড়িতে কখনো দেখিনি। আগুনে ঘি ঢালার মতো কাজ করলো ইভানের বলা বাক্যগুলো। ইভান তখনও বুঝতে পারেনি সে আরও একটা ব্লান্ডার করে ফেলেছে। নিবানের তাচ্ছিল্যময় ঠান্ডা গলায় উত্তর পেতে নিজের গালে কষে দু চারটা চর অনায়াসে মারতে ইচ্ছে করলো তার। সে তো দেখতেই পাচ্ছি তিনি বাড়িতে গিয়ে আপন মানুষদের পেয়ে কত আনন্দিত, উচ্ছ্বসিত। প্রায় 3 মাসের মতো নিজ বাড়ি থেকে বিচ্ছিন্ন করি, অথচ এ বাড়িতে আসার পর মনে হচ্ছে 3 মাস নয়, কত যুগ সে এ বাড়ি থেকে দূরে। পরিচিত একই ঘর বাড়ি, আগান বাগান পুকুর ঘাট, অথচ সবটাই যেন কৌরির চোখে নতুন লাগছে। পরীক্ষার কেন্দ্রে বিথির সাথে দেখা হলেও পরীক্ষা দিয়ে কোনো মতে বাড়িতে গিয়েই মেয়েটা আবার চলে এসেছে তার এখানে। কত কথা, কত গল্প, কত মন খারাপ হলো এই কয়েক ঘন্টার মধ্যে। কৌরির মনে হলো মেয়েটা কত কথা জমে রেখেছে তার জন্য। একসাথে নিজের ঘরে বসে গল্প করছিল কৌরি আর বিথি। দুপুর গড়িয়ে বিকালের আভা ছড়াতে দুজনে কৌরিদের মুখোমুখি শান বাঁধানো ঘাটটায় গিয়ে বসেছিল। কথা বলতে বলতে এক পর্যায়ে বিথি উঠে গিয়েছে ওয়াশরুমে, আর বিথির ফোনটা নিয়ে ঘাটাঘাটি করছিল কৌরি। হঠাৎ অনুভব করলো তার মুখোমুখি শান বাঁধানো বসার জায়গাটা দখল করে নিয়েছে কেউ। মুখ উঁচু করে তাকাতেই আগের সেই উগ্র লাল চোখের চাহনি, নেশাখুর টাইপের ছন্নছাড়া চেহারা কিছুই নজরে এলো না কৌরির। সেখানে শান্ত নজর আর সুদর্শন মুখটা নজরে পড়ল কৌরির।
যে উগ্র ছেলেটার জন্য তাকে বাড়ি ছাড়তে হয়েছিল সেই ছেলেটা কি এই? হঠাৎ মেলাতে পারল না কৌরি, তবুও মনে মনে শঙ্কিত হলো ছেলেটা এখানে এসেছে কেন। কেমন আছিস? গলার সেই একঘুয়ে উচ্চ স্বরটা বিলীন, কি নম্র ভাব সেখানে। তার আলাপনের উত্তর দেওয়ার উচিত কি উচিত অনুচিত খুব একটা ভাবা প্রয়োজন মনে করলো না কৌরি, শুধু ঘাট হয়ে বসে রইল। সেদিন যখন সব সীমা পার করে তার সাথে নরপিশাচের মতো আচরণ করেছিল, তাকে বাজে উদ্দেশ্যে ছুতে চেয়েছিল ছেলেটা, তারপর থেকে এই ছেলেটার সাথে কথা বলা তো দূর, ঘৃণায় মুখটাও দর্শন করার ইচ্ছেও করে না কৌরির। আর যার জন্য বাবার মৃত্যুর শোকটাও ঠিকঠাক পালন করতে পারেনি, বাড়ি ছাড়া হতে হলো তাকে, সেই ছেলেটার কথার উত্তর দেওয়ার বিশেষ প্রয়োজন আছে কি বলে মনে করে না কৌরি। কথাই বলতে চায় না সে। সামনের ছেলেটা বুঝি সেটা খুব ভালোভাবে বুঝতে পারলো। অপরাধ ভূতটা যেন দিকে দিকে জ্বলনে বুকের ভিতর। কৌরিকে পাওয়ার ইচ্ছে সে ছেলেবেলা থেকে, সেখানে কৌরির সাথে ওই বাজে নোংরা আচরণটা সে করতে চায়নি, আগেও করতে চায়নি, সেদিনও করতে চায়নি, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে তাদের কথা শুনতে বাধ্য হয়েছে। বলা বাহুল্য তখন বন্ধুদের পরামর্শটা তার কাছে যথাযথ মনে হয়েছিল। শুধু তখন নয়, তখনকার সব পরামর্শ তার কাছে যথাযথ মনে হতো, যা এখন আফসোস হয়ে দাঁড়িয়েছে। তাকে অপরাধ ভুদে ভোগায়। আর সবচেয়ে বড় আফসোস এটাই, সেই বুঝলো সে। তবে কৌরিকে হাতছাড়া করার পর এটা যদি কয়েক বছর আগে বুঝতো, তবে কৌরিকে মনে হয় হারাতে হতো না তাকে। জোর করে গুন্ডামি করে ভয় দেখে শাসিয়ে যে আর যাই হোক মনের মানুষের ভালোবাসা হোক বা তাকে আদায় করা সম্ভব নয়, তা এখন হাড়ে হাড়ে অনুভব করছে। সত্যি কি কৌরি শুধু তার আফসোস হয়ে থাকবে? মুহূর্তেই পেছনের করা অপরাধমূলক উগ্র আচরণগুলো দুই নয়নে বেশি উঠল। তাচ্ছিলের মৃদু হেসে অপরাধবোধে মাথা নিচু করে নিল সে। মন বলল হয়তো আফসোস হয়ে থাকবে কৌরি তার, তবে স্বীকারোক্তি তো তাকে জানাতেই হবে। বড় চাচা আর তোর সাথে এ যাবৎকালে আমার করা সকল অন্যায় আচরণের জন্য অপরাধী আমি। জানি ক্ষমার যোগ্য নয়, তবুও ক্ষমা করিস আমায়। আমি আমার করা আচরণের জন্য অন্যকে দায়ী করতে চাইছি না, তবুও বলছি আমি ইচ্ছাকৃতভাবে তোর সাথে বা বড় চাচার সাথে অন্যায়মূলক উগ্র আচরণগুলো করিনি, করতে চাইনি। আর না সেদিন তোকে বাজেভাবে ছুঁতে চেয়েছিলাম। আমার সবকিছু খারাপ আমি জানি, কিন্তু তোকে বাজেভাবে ছুঁতে চাওয়ার মানসিকতা আমি কখনো পোষণ করিনি। বিশ্বাস কর, শুধু বন্ধুদের দেওয়া পরামর্শ অনুযায়ী ভয় দেখাতে চেয়েছিলাম। ওরা বলেছিল আমার দ্বারা তুই কলঙ্কিনী হলে তুই বাধ্য হবি আমার হতে, আর চাচাও বাধ্য হবে তোকে আমার সাথে বিয়ে দিতে। আমি তোকে পাওয়ার লোভে ওদের পরামর্শ নিয়েছিলাম, আর সেই পরামর্শ যে তোকে একেবারে হারিয়ে ফেলবো তা তখন বুঝিনি। দোষ আমার নয় বলছি না, দোষ পুরো আমার। আমি অন্যায় করেছি, বাজে আচরণ করেছি, কিন্তু তোকে পাওয়ার আগ্রহটা আমার কোনো কালো মিথ্যে ছিল না ফুল। শুধু পন্থা অনুসরণ করাগুলো ভুল ছিল। যদিও সেই ভুলের মাসুল মনে হয় তোর বোঝা বোঝা ঘৃণা অনল নিয়ে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বয়ে যেতে হবে। আমি রাজি বইতে, তবুও বলবো ক্ষমা করিস আমায়। তোর জীবনের সকল খারাপ পরিস্থিতিগুলো ক্রিয়েট করার জন্য আমি দায়ী, পারলে সত্যি আমাকে ক্ষমা করে দিস। মাথা উঁচু করলো নাহিদ। কৌরির অবিশ্বাস্য নজরে নজর রাখলো সে। ওই নজরে তার জন্য দ্বিধা, সংশয়, অবিশ্বাস, ঘৃণা সব যেন স্পষ্ট। হয়তো তার কথাগুলো বিশ্বাস করতে পারছে না বা চাইছে না মেয়েটা। অবিশ্বাস্য শুভ্র মুখখানা কি মায়াময়! এই মায়ায় তো ডুবেছিল সে। তার জন্য কত পাগলামি, কত উগ্রতামি করলই না জীবনে সে, অথচ ক্ষতি ছাড়া ভালো কিছু হলো না। ভুলটা তো অবশ্যই তারই ছিল। দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ভিতরে পড়তে থাকা সবচেয়ে জঘন্যতম অপরাধের স্বীকারোক্তি জানিয়ে পুনরায় আওড়ালো। আমাকে অবিশ্বাস কর, পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে ভাব, তবু এটুকু অন্তত বিশ্বাস কর, আমি সেদিন তোকে বাজেভাবে ছুঁতে চাইনি ফুল। শুধু আমার করে পাওয়ার জন্য ভয় দেখাতে চেয়েছিলাম। আবারও একই বিষয়ে সাফাই। কৌরির অবিশ্বাস্য পলক্ষীন নজর এবার এলোমেলো হলো। ধীর কণ্ঠে শক্ত গলায় একটাই বাক্য ছড়ল, আমি কিচ্ছু শুনতে চাই না, জানতেও চাই না। আপনি চলে যান। আর দ্বিতীয়ত, আপনি কখনো আমাকে ফুল নামে ডাকবেন না। ওটা শুধু বাবার মুখেই মানাতো, আর কারোর মুখে নয়। আপনার মুখে তো নয়। এলোমেলো হাসলো নাহিদ। তবুও মেয়েটা কথা বলেছে, এই শান্তি। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। তন্মধ্যে সেখানে হাজির হলো ইরফান। তাকে দেখে তড়িঘড়ি করে কৌরিও উঠে দাঁড়ালো। কিছু প্রয়োজন পড়লো কিনা সেটা খেয়াল করেও নিজের কথা শেষ করতে নাহিদ বলল, যদিও তোর কাছে আমি বিশ্বাসযোগ্য মানুষ নই, তবুও বিশ্বাস করতে বলছি আমাকে। আমার দ্বারা কখনো তোর কোনো ক্ষতি হবে না, আল্লাহ প্রমিস। আমি বলছি এত কষ্ট করে শহরে থেকে এখানে এসে পরীক্ষা না দিয়ে বাড়িতে থেকেই তো পরীক্ষা দে। ঝামেলা কষ্ট দুটোতেই রক্ষা হবে, তারপর না হয় আবার শহরে চলে যাস।
আবার শহরে চলে যাস কথাটা মুখে আওড়াতে চাইল না, তবুও বুকের ভিতরের ব্যথা দমিয়ে কথাটা বলতে হলো নাহিদকে। ফের ইভানের দিকে তাকিয়ে সৌজন্য হেসে চলে গেল সে। ইভানের অসহায় নজর আরও অসহায় হয়ে ধরা দিল। ফোনে তখন অডিও কলে ইভান নিশ্চয়ই সব শুনেছে। এবার কি হবে? নাহিদ চলে যেতে করির খেয়ালি নজর ইভানের মুখে মনোবেশিত হলো। ইভানকে তার দিকে কেমন করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। সহসা প্রশ্ন করলো, কিছু লাগবে ভাইয়া? সহসা ফোন এগিয়ে দিল ইভান। অসহায় মুখ, কাচুমাচু নজর, দুর্বল গলায় বলল, ফোন ধরো, কথা বলো। কে? প্রশ্ন করে হাত বাড়িয়ে ফোনটা নিল কৌরি। ইভান তার প্রশ্নের উত্তর না দিয়ে হাত পা ছড়িয়ে গায়ে এলিয়ে সানবাঁধানো বসার জায়গায় বসে পড়ল। এবার কৌরির পালা। ইভানকে উত্তর না দিতে দেখে ফোনটা কানে নিল কৌরি। সকাল থেকে ফোন দিয়ে তন্ময়ী আপু, মৌনতা আপু, ছোট মা, বড় মা জ্বালিয়ে দিচ্ছে, এখানে যেন না থাকা হয়, তাড়াতাড়ি চলে আসি যেন। সেরকম তাদেরই কারো কল হবে মনে করে ফোনটা কানে তুলল সে। সময় যেতে উপাস থেকে শুধু ঘন নিঃশ্বাসের আওয়াজ আসতে চমকে ইভানের মুখের দিকে তাকালো। ইভান যেন অপেক্ষায় ছিল। সে তাকাতে চোখ দিয়ে ইশারা করলো। তুমি যাকে ভাবছো সেই। সহসা হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে গেল তার। চোখের আকার ছাড়ালো দ্বিগুণ। মুহূর্তে উপাস থেকে বেশি এলো গম্ভীর আর অতি শীতল কণ্ঠের কঠিন বার্তা। কার অনুমতি নিয়ে তুমি ও বাড়িতে গেছো? আবার থাকার চিন্তা ভাবনাও করে ফেলেছো? আজ প্রায় 5 দিনের মতো মানুষরা তার সাথে ইচ্ছে করে কথা বলে না। আজ তার পরীক্ষা, এটা জেনেও একবারও তাকে দোয়া জানানোর প্রয়োজন মনে করলো না, আর না কথা বলার। এখন আসছে কৈফিয়ত নিতে। সূক্ষ্ম এক অভিমান জমেছিল কৌরির মনে। সে অভিমান থেকে সহসা উত্তর দিল, এটা আমার বাড়ি, এখানে আসতে অনুমতি কেন লাগবে? আর এখানে থাকার চিন্তা ভাবনা কি? এখানেই থাকার কথা ছিল, আর এখানেই থাকার অধিকার আমার। ওটা তোমার বাড়ি নয়, ওটা তোমার বাবার বাড়ি। সমান কথা, বাবার মানে আমার। আর দ্বিতীয়ত, বাবার আর কোনো সন্তান নেই, তার মানে এটা এখন আমারই বাড়ি। তো এখানে থাকার সম্পূর্ণ অগ্রাধিকার আমারই। বাহ, কৌড়ি তো দেখি উড়ে বেড়াচ্ছে। তা ইন্ধন জোগাচ্ছে কে? তোমার ওই সোকল্ড উগ্র বাজে স্বভাবের ভাই? তা থেকে যাও, তবে তার কথায় থাকবে। এত শান্ত আর স্বাভাবিক কণ্ঠ। কৌরি উত্তর দিতে ভুলে গেল। মূলত সাহস জগিয়ে উত্তর গুছিয়ে বলতে পারল না একটা শব্দ। কেমন ওপাশের মানুষটার গলা অতি স্বাভাবিকের মধ্যেও অস্বাভাবিক ঠেকলো তার কাছে। একটু নয়, অনেকখানি অদ্ভুত অস্বাভাবিক ঠেকলো। বলছো না যে থাকবে? প্রশ্নের প্রেক্ষিতে জবাব যেন সহসা মুখ থেকে বেরিয়ে এলো কৌরির। থাকলে অসুবিধা কোথায়? আগুনের ফুল কির্ণায় দরদরিয়ে জলসানো মেজাজে ঘি ঢেলে দিল যেন কৌরি। মুহূর্তেই তার বহিঃপ্রকাশ ঘটালো নিবান। কি ভাঙলো বুঝতে পারল না কৌরি, তবে তীব্র ঝনঝন শব্দে কানের তালা ছুটে যাওয়ার উপক্রম হলো তার। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ভয়ে মাথা থেকে পা অব্দি শিউরে উঠল তার। কথা বলতে বলতে ইভানের থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে সে। তবুও তার চোখ মুখ খিচে নেওয়া দেখে ইভান বেশ বুঝতে পারল 15 পাশের মানুষটা খেপেছে ভীষণ, আর তার পার্শ্ব প্রতিক্রিয়া চলছে। খারাপ লাগলো ভীষণ, তবে করার কিচ্ছু নেই। 15 পাশের মানুষটা যখন তীব্র রাগে অন্ধ, রাগে বর্জ্যকণ্ঠে বার্তা ছড়ল, থাকলে অসুবিধা কোথায়? এই অসুবিধা কোথায় তুমি জানো না? জেনে বুঝেও কি করে জিজ্ঞেস করতে পারো থাকলে অসুবিধা কোথায়? আর ওই উগ্র বাজে ছেলেটার সাথে বসে খোশ গল্পে কি করে মেতে আছো তুমি? তাকে বিশ্বাস করে তুমিও বাড়িতে গেছো, আবার তার পরামর্শ অনুযায়ী থাকতেও চাইছো, আবার বলছো থাকলে অসুবিধা কোথায়? আমার কথা একবারও কি মনে হয় না তোমার? তীব্র ক্রোধ, সেদিনের মতো কি ভয়ঙ্কর রাগ কাণ্ড তাকে ঘিরেই। এই লোকটা কি পাগল হলো? উফ! কণ্ঠ নমনীয় হলো এবার কৌরির। কমল গলায় বললাম, প্লিজ আপনি অসুস্থ, পাগলামো করবেন না। আমি অসুস্থ এটা তোমার খেয়ালে আছে? খেয়ালে আছে বলছি কেন? আমি মানুষ এটা তোমার মনে হয় বলে তো আমার মনে হয় না তার ভালো মন্দ খেয়াল ধ্যান তোমার থাকবে, এটা আশা করাও অনুচিত। প্লিজ। তুমি আমাকে না জানিয়ে কেন গেলে ও বাড়িতে কৌরি? তাও আবার ওই ছেলেটার কথায়? আমি কারো কথায় এ বাড়িতে আসিনি। এটা আমার জন্মস্থল। এখানে আমার টান, মায়া, ভালোবাসা সব কিছু। আমি সেই টানেই এসেছি। আর দাদি আপার কথা কি করে ফেলতে পারতাম? আর আমি কারোর সাথে খোশ গল্পে মেতে থাকিনি। উনিই এসেছিলেন, কথা বলতে বলেছেন, আমি শুনেছি।
উত্তর দেওয়ার প্রয়োজন মনে করিনি, ব্যাস চলে গিয়েছেন।